বড়লোক বাড়ির সবচেয়ে আদরের মেয়ে বাবা মার পছন্দের পাত্রকে বিয়ে করে, কিন্তু বিয়ের 1 বছরের মধ্যেই সে ছেলেটিকে ডিভোর্স দিয়ে দেয়। তবে ডিভোর্সের পর এমন কি হয় যাতে সে আবারও ওই ছেলেটিকেই বিয়ে করার জন্য পাগল হয়ে যায়? তাদের কি আবারও মিল হবে? সেই নিয়েই বেশ মিষ্টি একটা প্রেমের গল্প আজকে শেয়ার করব। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র লুসিকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে লুসিকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হসপিটালেও সে তো প্রিন্সেসের মতো বেডেই এসেছিল। লুসি বলে যে আমি হচ্ছি লুসি সু, এবং আমার বাবা মা এই শহরের সবচেয়ে বড় লোক ব্যক্তি। 20 বছর বয়স অব্দি আমি একদম রাজকুমারীর মতো আমার জীবন কাটিয়েছি। এমন কিছু ছিল না যেটা আমার বাবা মা আমাকে দেয়নি। কিন্তু তারপর আমি আমার জীবনে একটা ভুল করে ফেলি। আমি আমার বাবা মার পছন্দ মতো পাত্র লোগানের সাথে বিয়ে করে ফেলি। কিন্তু 1 বছরের মধ্যেই লোগান ব্যাংক্রাফট হয়ে যায়। ওর ব্যবসা পুরোই জলে ডুবে যায়, এবং তাই জন্যই আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে আমি প্রেগনেন্ট হয়ে পড়েছিলাম, এবং তাই জন্যই আমি আজকে এই ভুল শোধরাতে এসেছি। এরপর আমি একটা সুন্দর হ্যান্ডসাম মডেল মার্কা ছেলে দেখে প্রেম করব এবং তাকে বিয়ে করব। আমরা বুঝতে পারি যে লুসি যেহেতু প্রেগনেন্ট হয়ে পড়েছিল, তাই জন্য বাচ্চাটাকে সরিয়ে ফেলার জন্যই সেখানে এসেছিল, এবং আমরা হসপিটালে তার অপারেশনের দৃশ্য দেখতে পাই। এবার যখন লুসিকে ইনজেকশন দেওয়া হচ্ছিল, তখনই হঠাৎ লুসি অজ্ঞান হয়ে যায়, এবং লুসি ঘুম ভেঙে বা অজ্ঞান অবস্থা থেকে উঠে দেখে যে তার চারপাশে কেউই নেই, চারদিকটা অন্ধকার। এবং তখনই লুসির সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে। লুসি বুঝতে পারে যে সে তার নিজের ভবিষ্যতের দৃশ্য দেখতে পাচ্ছে। লুসি দেখে যে এই বিয়ে ভেঙে যাওয়ার পর সে পরবর্তীকালে নেট নামের একটি ছেলেকে বিয়ে করে, যে কিনা একটি বড়লোক পরিবারের ছেলে ছিল। কিন্তু তারপর নেট তার পরিবারকে ধোঁকা দেয়। নেটই তার বাবা মার অ্যাক্সিডেন্ট করিয়ে তাদেরকে মেরে ফেলে, এবং তারপর লুসির অবস্থা রাজকুমারী থেকে ভিখারিতে পরিণত হয়। তাকে ভিখারিদের মতো রাস্তায় ঘুরে বেড়াতে হয়, রাস্তার জঞ্জাল থেকে খাবার কুড়িয়ে খেতে হয়। এমনকি তখনও অপর এক ভিখারি তার থেকে খাবার কেড়ে নেয়, এবং এরকম ভাবেই সে যখন আস্তাকুড়ের পাশে দিন কাটাচ্ছিল, সে একদিন দেখতে পায় তার এক্স হাজবেন্ড লোগানকে। এবং লোগান কিন্তু এখন আর কোনো ব্যাংক্রাফট বিজনেসম্যান ছিল না। সে ছিল এখন এই শহরের অন্যতম একজন বিজনেসম্যান। এবং সে গাড়ি থেকে নামতেই চারিদিক থেকে রিপোর্টাররা তাকে ঘিরে ধরে যে, মিস্টার জিয়াং, আপনি এইভাবে ব্যাংক্রাপসি থেকে কিভাবে উঠে এলেন? কিভাবে এত তাড়াতাড়ি আপনি সাকসেসফুল হলেন? এবং লোগান তাদের উত্তর দেয় যে এই সবকিছুই আমার এক্স ওয়াইফের জন্য। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় সে যদি আমায় না ছেড়ে যেত, তাহলে আমি হয়তো এইভাবে ঘুরে দাঁড়াতেই পারতাম না। এবং সে যখন উন্নতির শিখরে ছিল, তখন আস্তা করে পচে মরছিল লুসি। এবার এই দৃশ্যগুলি দেখার পরই লুসির হঠাৎ জ্ঞান ফেরে, এবং সে দেখে যে না, সে এখনো অপারেশন থিয়েটারেই রয়েছে, এবং এখনো তার অপারেশন কিন্তু হয়নি। এবার লুসি তো সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং বুঝতে পারে যে এটা কোনো স্বপ্ন ছিল না, এটা সত্যিই তার ভবিষ্যৎ হতে চলেছে। এবং সে সঙ্গে সঙ্গে বলে যে না না, আমি কোনো ডিভোর্সও নিতে চাই না, এবং আমি বাচ্চাটাকে রাখতে চাই, আমি কোনো সার্জারি করতে চাই না। এবং এই বলে সে তো অপারেশন টেবিল থেকে নেমে সেখান থেকে লাফিয়ে পালায়। এবং সে ভাবে যে বেবি, আমি এক্ষুনি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাচ্ছি। এবার লুসি ফিরে আসে সেই ঠিকানায় যেখানে লোগান আগে থাকতো। এবার এইরকম জায়গায় তো লুসি সাধারণত যাতায়াত করতো না, কারণ সে তো খুবই বড়লোক পরিবারের মেয়ে ছিল। এবং লুসি তো সেখানে এসে ভাবে যে লোগান এখানে থাকে, এবং সে সামনেই একজনকে ডেকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, লোগান কি এখানে থাকে? এবং মহিলাটি জানায় যে লোগান, আমি তো শুনেছি যে ওনাকে শহরে একটা বড় বাড়ি কিনেছে, আর ওনাকে একজন বড়লোকের মেয়েকে বিয়েও করেছিল। কিন্তু তারপর ওর ডিভোর্স হয়ে যাওয়ার পর ও আবারও এখানে ফিরে এসেছে। আসলে এটা ওর বাবা মার বাড়ি ছিল। এবার লুসি তো তখনই মনে মনে ভাবে যে মানেটা কি? লোগান তাহলে ওর বাড়িটা আমাকে দিয়ে এখন এখানে থাকছে। আমাকে যে করে হোক লোগানকে ফিরে পেতে হবে। এই ডিভোর্সটা কোনোভাবেই বজায় রাখা যাবে না। কারণ লুসির তো বারবার মনে পড়ছিল যে ভবিষ্যতে তার কি অবস্থা হতে চলেছে। রাজকুমারী থেকে সে ভিখারি হতে চলেছে। এবং তখনই সে সেখানে লোগানকে দেখতে পায়। এবার লুসি তো তখনই ব্যাগ থেকে আয়না বার করে ভালো করে চুল টুল ঠিক করে নেয়, যে ডিভোর্সের পর আমার এক্স হাজবেন্ডের সাথে আমার প্রথম দেখা হচ্ছে। প্রথম দেখাতেই আমায় যেন কিউট দেখায়। কিন্তু তখনই লুসি পিছন ফিরে দেখে যে লোগানের সাথে একটি মহিলাও ছিল।
এবার মেয়েটিকে দেখে লুসি তো বুঝতে পারে না যে এটা আবার কে, এবং সে সঙ্গে সঙ্গে ছুটে একটি সিঁড়ির তলায় লুকিয়ে পড়ে। এবং আমরা দেখতে পাই যে মেয়েটির নাম ছিল বায়ু, এবং সে লোগানের বন্ধু ছিল। এবার মেয়েটি তো লোগানকে বলছিল যে লোগান, তুমি কোনো চিন্তা করো না ব্যবসা নিয়ে, আমি তোমাকে সমস্ত কাজে সাহায্য করব। এবং লুসি মনে মনে ভাবে যে ও, লোগান তো এতদিন কোনো মেয়ের সাথে মিশতো না, এখন হঠাৎ ওর মেয়ে বান্ধবীও হয়ে গেল। এবং তখনই বায়ু বলে ওঠে যে লোগান, তুমি খাওয়া দাওয়া নিয়েও কোনো চিন্তা করো না, আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি। এবং লুসি বুঝতে পারে যে তার মানে লোগানের এখন নতুন গার্লফ্রেন্ড হয়ে গেছে। বায়ুই হচ্ছে লোগানের নতুন গার্লফ্রেন্ড। তাহলে কি লুসির উচিত হবে লোগানকে অ্যাপ্রোচ করা? কিন্তু তখনই আবারও তার সেই কথাগুলি মনে পড়ে যায়, যে তার বাবা মা কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছিল এবং কিভাবে তাকে এই জঞ্জাল থেকে খাবার খেতে হচ্ছিল। এবং লুসি ঠিক করে যে যাই হয়ে যাক না কেন, তাকে লোগানের সাথে একবার কথা বলতেই হবে। এবং সে তখনই সিঁড়ির তলা থেকে বেরিয়ে আসে যে লোগান। এবং লোগান তো তাকে দেখেই মুখ ঘুরিয়ে নেয়, এবং সে বায়ুকে বলে যে চলো আমরা এখান থেকে চলে যাই। এবং এই বলে সে সিঁড়ি দিয়ে উঠে চলে যায়। লুসি মনে মনে ভাবে যে লোগান, এখন কি তুমি আমাকে এতটাই ঘৃণা করো যে আমার সাথে একবারও কথা বলতেও তোমার ইচ্ছা করছে না? এবং তখনই সেখানে লোগান আসে, এবং আমরা দেখতে পাই যে লোগান আসলে বায়ুকে ঘরে রেখে আবারও নেমে এসেছিল। লোগান বলে যে তুমি এখানে কি করছো, এখানে তোমার কোনো জায়গা নেই। এবং তখনই লুসির মনে পড়ে যায় যে লোগান আগে তার কত খেয়াল রাখতো। লুসি কিন্তু বিয়ের 1 বছরে লোগানকে তেমন পাত্তা দিতই না বলা যায়। তো লোগান সবসময় তাকে প্যাম্পার করত, তাকে বাচ্চাদের মতো ভালো রাখতো। লুসি মনে মনে ভাবে যে লোগান কখনোই আমার সাথে এত কঠোরভাবে কথা বলেনি। এবং লুসি তখনই বলে ওঠে যে লোগান, আমি আসলে তোমার সাথেই দেখা করতে এসেছিলাম, আমি আসলে তোমাকে আবারও বিয়ে করতে চাই। এবার লোগান তো বলে ওঠে যে হ্যাঁ, কি বললে, আমি শুনতে পাচ্ছি না। এবং লুসি চেঁচিয়ে বলে যে লোগান, আমি তোমাকেই আবার বিয়ে করতে চাই। এই কথা শুনেও লোগানের এক্সপ্রেশনের কিন্তু কোনো চেঞ্জ হয় না। এবং লোগান তো তখনই লুসির সামনে এসে দাঁড়ায়। লুসি ভাবে যে লোগান কি তাহলে আমাকে আর একটা সুযোগ দেবে। কিন্তু লোগান তখনই বলে যে লুসি, আমি তোমার পরিবারের মতো এত ধনী নই, আমি তোমার থেকে অনেকটা আলাদা। আমার মনে হয় না যে আমি কখনোই তোমার যোগ্য হতে পারবো, তাই আমাদের এই সম্পর্ক না রাখাই ভালো। লুসি মনে মনে ভাবে যে ইস, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ওর সাথে 6 মাস আগেই ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, তখন আমি ওর কোনো কথাই শুনিনি, আর এখন আবারও আমাকে ওর কাছে এসে বিয়ের জন্য ভিক্ষা চাইতে হচ্ছে। লুসি বুঝতে পারে যে লোগান যে আসলে কতটা তাকে ভালোবাসতো সেটা লুসি কখনোই বোঝেনি। এবং লুসির এইসব ভেবেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে। লোগান বলে যে লুসি, তুমি তো আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, তাহলে এখন আবার কান্নাকাটি করছো কেন? এবং সে একটি রুমাল লুসির হাতে ধরিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই তো লুসি তাকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে যে লোগান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি দয়া করে একবার আমায় একটা দ্বিতীয় সুযোগ দাও, চলো আমরা আরেকবার বিয়ে করে নিই। কিন্তু লোগান তো লুসির হাত ছাড়িয়ে দিয়ে বলে যে কেন, তোমার কি মনে হয় বিয়েটা একটা খেলা, যে যখন তোমার খেলতে ইচ্ছে হবে তুমি খেলতে আসবে, আর যখন তোমার খেলতে ইচ্ছে হবে না তুমি সেই খেলা ছেড়ে চলে যাবে? নাকি আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে বলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? এবং লুসি তো মনে মনে ভাবে যে সেটাই তো সত্যি, আমি ওর জীবনের সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে ওকে ছেড়ে চলে গেছি, আমার সত্যিই কি আর মুখ আছে ওর সামনে উঠে দাঁড়ানোর? এবং লোগান তো তখনই বলে যে লুসি, আমাদের মধ্যে কখনোই আর কোনো সম্পর্ক থাকতে পারে না, এবং আমিও কখনোই তোমাকে আর দ্বিতীয়বার বিয়ে করব না। এবং এই বলে লোগান সেখান থেকে চলে যায়। এবার লুসি তো বাড়িতে ফিরে আসে, এবং সে ভাবছিল যে এবার সে কি করবে। এবং লুসির তো তখনই অতীতের কথা মনে আসে, এবং তার মনে পড়ে যে লোগান তার জন্য কতটা কেয়ারিং ছিল, তার চুল আঁচড়ে দেওয়া, চুল শুকিয়ে দেওয়া, তার জন্য রান্না করে দেওয়া, খাইয়ে দেওয়া, কি না করতো সে তার জন্য। কিন্তু এই সব কিছুর গুরুত্ব এই লুসি কিন্তু তখন বোঝেনি। এবং লুসি তাদের বিয়ের ফটো দেখতে দেখতে ভাবে যে কি করে আমি লোগানকে ফিরিয়ে আনতে পারবো। এবং তখনই লুসির মনে পড়ে যে লোগানের গ্র্যান্ডমা হসপিটালে অ্যাডমিট, এবং লোগানের গ্র্যান্ডমা অনেক বছর ধরেই অসুস্থ। এবং কোনোদিনই লুসি কিন্তু লোগানের গ্র্যান্ডমার সাথে দেখা করতে চায়নি। লোগান অনেকবার বলার পরও লুসি কখনোই এই বয়স্ক মহিলাটাকে একবারও দেখতে আসেনি। লুসি ঠিক করে যে লোগানের মন জয় করার জন্য সে গ্র্যান্ডমার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবে, কারণ গ্র্যান্ডমা ছাড়া লোগানের পরিবারে আর কেউই নেই। এবার পরের দিনে তো লুসি নানা রকমের ব্র্যান্ডেড গিফট কিনে নিয়ে গ্র্যান্ডমার সাথে দেখা করতে যায়, এবং সে গ্র্যান্ডমাকে গিয়ে বলে যে গ্র্যান্ডমা,
আমি লোগানের স্ত্রী লুসি। তোমার মনে আছে ১ বছর আগে আমাদের বিয়ে হয়েছিল? এবং গ্র্যান্ডমা তো লুসিকে দেখে খুব খুশি হয় যে তুমি এসেছো। তুমি এতদিন পর আমার সাথে দেখা করতে এসেছো। এবং লুসি তখনই গ্র্যান্ডমাকে সেইসব গিফট দেয়। লুসি বলে যে, "গ্র্যান্ডমা দেখো, আমি তোমার জন্য কত সুন্দর, সুন্দর জিনিস এনেছি।" এবং তার মধ্যে তো একটা খুবই দামি ব্র্যান্ডের স্কার্ফও ছিল। লুসি বলে যে, "এটা হচ্ছে প্যারিস ফ্যাশন উইকের একটা স্কার্ফ। আমি এটা তোমাকে পরিয়ে দেব?" এবং গ্র্যান্ডমা তো স্কার্ফটা হাতে নিয়ে বলে যে, "বাহ! এটা কি নরম! এটা দিয়ে খুব ভালো ন্যাতা তৈরি হবে।" এবং এই বলে গ্র্যান্ডমা সেই দামি ডিজাইনার স্কার্ফ দিয়ে তার হুইল চেয়ারের পায়া মুছতে থাকে। এবার লুসি তো মনে মনে ভাবে যে, এটা কি হচ্ছে?" কিন্তু যাই হয়ে যাক না কেন, এখন তো এসব নিয়ে রাগ করলে হবে না। এখন আমাকে গ্র্যান্ডমার মন জয় করতে হবে। এবং সে গ্র্যান্ডমাকে বলে যে, "গ্র্যান্ডমা চলো, আমি তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি।" এবং লুসি তো গ্র্যান্ডমার হুইলচেয়ার নিয়ে হসপিটালের গার্ডেনে যায় তাকে ঘোরানোর জন্য। কিন্তু লুসি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই লোগান সেখানে আসে। এবং আমরা দেখতে পাই যে লোগান আসলে হসপিটালে এসেছিল তার গ্র্যান্ডমাকে অন্য হসপিটালে ট্রান্সফার করানোর জন্য। এবং তখনই তো হসপিটালের স্টাফ বলে ওঠে যে, "কিন্তু এখনই তো ওনাকে একজন বাইরে বেড়াতে নিয়ে গেল।" এবং লোগান জিজ্ঞাসা করে যে, "কে বেড়াতে নিয়ে গেল?" এবং স্টাফরা বলে যে, "আপনার স্ত্রী।" এবার লোগান তো অবাক হয়ে যায় যে এখানে লুসি এসেছে, যে কিনা ১ বছরে এতবার বলার পরেও আসেনি। এবার অপরদিকে লুসি তো গ্র্যান্ডমাকে নিয়ে বাগানে ঘোরাফেরা করাচ্ছিল এবং তখনই কেউ পাশে বসে পিকল জাতীয় কিছু একটা খাবার খাচ্ছিল। এবার লুসি যেহেতু প্রেগনেন্ট ছিল, লুসির হঠাৎই সেই গন্ধে খুবই বমি আসে। এবং লুসি বলে যে, "গ্র্যান্ডমা, তুমি কিছুক্ষণের জন্য এখানে একটু বসবে? আমি এখনই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি।" এবার গ্র্যান্ডমা তো তখনই হাততালি দিয়ে ওঠে যে, "ইয়ে, লুসি প্রেগনেন্ট! তাহলে কি আমার একটা নাতিপুতি হবে নাকি?" এবার লুসি তো ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। কিন্তু লুসি ফিরে এসে দেখে যে সেখানে গ্র্যান্ডমা নেই। গ্র্যান্ডমার হুইলচেয়ার পড়ে আছে কিন্তু গ্র্যান্ডমা মিসিং। এবার লুসি তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে যে এটা কি হলো, এবং সে আশেপাশে খোঁজা শুরু করে দেয়। এবং তখনই সেখানে লোগান আসে। লোগান বলে যে, "লুসি, তুমি আমার গ্র্যান্ডমার সাথে কি করেছো? কোথায় গ্র্যান্ডমা?" এবং লুসি বলে যে, "আমি জানি না। আমি তো গ্র্যান্ডমাকে এখানে ওয়াকে নিয়ে এসেছিলাম। কিন্তু আমি জাস্ট ৫ মিনিটের জন্য ওয়াশরুমে গেছি। আর তারপরে ফিরে এসে দেখি যে সে নেই।" এবার লোগান তো বলে ওঠে যে, "কি? তুমি গ্র্যান্ডমাকে একা রেখে ওয়াশরুমে চলে গেলে? তুমি জানো যে গ্র্যান্ডমা অসুস্থ। এমনিতেও তার ভুলে যাওয়ার রোগ আছে। তারপরেও তুমি কেন এমনটা করলে? ১ বছরে যতদিন আমরা বিবাহিত ছিলাম তুমি তো তাকে দেখতে আসোনি। তাহলে হঠাৎ ডিভোর্সের পর তোমার ভালোবাসা এত উথলে উঠছে কেন?" এবার লুসি তো লোগানের হাত ধরে বলে যে, "লোগান, আমি তোমার খারাপ চেয়ে কিছু করিনি, বিশ্বাস করো। আমি গ্র্যান্ডমার ভালোই চাইছিলাম।" কিন্তু লোগান তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এবং লুসি তো তখনই মাটিতে পড়ে যায় এবং তার হাত পা কেটে যায়। এবং লোগান তো তখনই বলে যে, "লুসি, আমি তোমাকে আর কোনোদিন আমার চোখের সামনে দেখতে চাই না। দয়া করে আমার জীবনে তুমি আর আসবে না।" এবং এই বলে লোগান তো আবারও গ্র্যান্ডমাকে খুঁজতে লেগে যায়। এবার আমরা দেখতে পাই যে হসপিটালের মধ্যেই একটা গুড লাক চার্মের গাছ ছিল এবং গ্র্যান্ডমা হাঁটতে হাঁটতে সেখানেই চলে এসেছিল। এবার লোগান যখন গ্র্যান্ডমাকে খুঁজে পায়, গ্র্যান্ডমার হাতে এরমই একটা গুড লাক চার্ম ছিল। গ্র্যান্ডমা বলে যে, "আরে, এটা তো আমি লুসির জন্য নিয়ে যাচ্ছিলাম।" আসলে গ্র্যান্ডমা তো জেনে গেছিল যে লুসি প্রেগনেন্ট, তাই জন্যই গ্র্যান্ডমা গুড লাক চার্ম লুসির জন্য খুঁজতে এসেছিল। কিন্তু যেহেতু গ্র্যান্ডমার অ্যামনেসিয়া ছিল, তাই গ্র্যান্ডমা ততক্ষণে ভুলে গেছে যে কেন গ্র্যান্ডমা এটা খুঁজছে। এবং গ্র্যান্ডমা বলে যে, "না, এটা তোমার জন্য। এটা তোমাকে সবসময় সেফ রাখবে। আমি আজকে খুব খুশি হয়েছি যে লুসি আমার সাথে দেখা করতে এসেছে।" এবার লোগান তো গ্র্যান্ডমাকে সেফলি আবার হসপিটালে ঢুকিয়ে দেয়। এবং সে যখন সন্ধেবেলা হসপিটাল থেকে ফিরছিল, সে দেখে যে লুসি এখনো গ্র্যান্ডমাকে খুঁজছে। লুসির নিজের হালাত খারাপ হয়ে গেছে। সে রীতিমতো খোঁড়াচ্ছে, কিন্তু গ্র্যান্ডমাকে খোঁজা সে বন্ধ করেনি। এবং এই দৃশ্য দেখে লোগানের তো একটু খারাপ লাগে এবং লোগান তাকে গিয়ে বলে যে, "গ্র্যান্ডমাকে আর খুঁজতে হবে না। আমি গ্র্যান্ডমাকে খুঁজে পেয়ে গেছি।" এবং লুসি তখনই লোগানের কোলে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার লুসির জ্ঞান ফিরলে সে দেখে যে সে লোগানের বাড়িতে, এবং লোগান তো তার পায়ে ব্যান্ডেজও করে দিয়েছে। এবং তখনই লোগান বলে যে, "এখন তোমার ঠিক লাগছে? এ নাও, জল খাও।" এবার লুসি তো তখনই বলে যে, "লোগান, আমি একদম ঠিক আছি। তুমি আমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছো না, তাই জন্য আমার পা তাড়াতাড়ি সেরে গেছে।" এবং লোগান তো তখনই বলে যে, "আমি ব্যান্ডেজ করিনি, নার্স করে দিয়েছে।" এবং লুসি বলে যে, "আমি খুব ভালো করেই জানি যে তোমার ব্যান্ডেজ করা স্টাইল কি।" এবং তার আবারও তাদের পুরনো অতীতের কথা মনে পড়ে যায়।
আসলে লুসি তো একদমই ড্যাডিস প্রিন্সেস ছিল বলা যায়, তাই জন্য সে খুবই খামখেয়ালি প্রকৃতির ছিল। এরকমই একদিন বৃষ্টিতে ছাদে ভিজতে গিয়ে তার পা মচকে গেছিল, এবং তখনই লোগান তার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিল, এবং ঠিক একইভাবে ব্যান্ডেজ করে দিয়েছিল যেভাবে সে এখন করেছে। কিন্তু তখন এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো লুসির চোখে পড়েনি। এখন যখন সেই জিনিসগুলো হারিয়ে ফেলেছে, সেই জিনিসগুলোর মাহাত্ম্য বুঝতে পারছে। এবার লুসি তো তখনই লোগানকে বলে যে, লোগান, আমরা কি আরো একবার আমাদের সম্পর্কটাকে সুযোগ দিতে পারি না? এবং লোগান তখনই বলে যে, না, পারি না, কারণ আজকেই আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এবার লুসি তো বলে ওঠে যে, কি, তুমি শহর ছেড়ে চলে যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? এবং লোগান বলে যে, আমি সাংহাইতে চলে যাচ্ছি। লুসি বলে যে, তাহলে গ্র্যান্ডমার কি হবে? এবং লোগান বলে যে, গ্র্যান্ডমাকেও আমি সাংহাইয়ের হসপিটালে ট্রান্সফার করে নিচ্ছি, তাই জন্যই আমি আজকে হসপিটালে গেছিলাম। এবার লুসি তো তখনই বলে যে, তাহলে তোমার কোম্পানির কি হবে, তোমার এমপ্লয়ীদের কি হবে? এবং লোগান তো সেই সবকিছুই ফিগার আউট করে রেখেছিল। এবং লুসি তখনই বলে যে, তাহলে আমার কি হবে? তুমি আমাকে তো একবারও বলনি। এবং লোগান বলে যে, তোমার কি হবে? তুমি তো এই শহরের রাজকুমারী, আমি চলে গেলে তোমার তো কোনো ফারাক পড়ার কথা না। এবং লুসি তো তখনই বলে ওঠে যে, লোগান, আমি জানি যে তুমি তোমার বিজনেসটাকে নতুন করে শুরু করার জন্য সাংহাইতে যাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, আমার পরিবার তোমাকে সাহায্য করতে পারবে। এই শহরে আমার পরিবারের বিশাল ইনফ্লুয়েন্স। তুমি তো জানোই যে আমার বাবার কত বড় বিজনেস। আমি তোমাকে সাহায্য করতে পারবো। এবং লোগান তখনই বলে যে, তোমার সাহায্যের আমার কোনোই দরকার নেই। এই শহরে আর এমন কিছু নেই যার জন্য আমি এখানে থাকবো, তাই জন্যই আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আজকে রাতেই আমার ফ্লাইট, তাই তোমার আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এবার লুসি তো তখনই বলে যে, ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। এবং তখনই হঠাৎই প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়। লুসি যখন দরজার কাছে চলে গেছিল, তখনই লোগান আবারও তাকে ডাকে, এবং সে বলে যে, তুমি খুবই যত্নের মানুষ হয়েছো, এইভাবে ভিজে নিজেকে কষ্ট দিও না, এই নাও, ছাতাটা নিয়ে যাও। কিন্তু লুসি তো তার ছাতা না নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এবং লুসি সেই ঘর থেকে বেরোনোর পরই সেখানে বায়ু আসে। এবার বায়ু তো বলে ওঠে যে, ও লুসি, তুমি তাহলে সত্যি এখানে এসেছো? তা তোমার আর লোগানের মধ্যে তো ডিভোর্স হয়ে গেছে, তুমি এখানে কি করতে এসেছো? এবং লুসি বলে যে, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? এবং বায়ু তো বলে যে, না, সেটা না, আসলে তুমি কি ভাবছো আমি সেটাই জানতে চাই। তুমি কি ভাবছো তোমার জন্য লোগান এই শহরে থেকে যাবে? লোগান এই শহর থেকে আজকে রাতেই চলে যাচ্ছে, তাই তুমি তাড়াতাড়ি ওকে গুড বাই বলে দিলেই ভালো হয়। আমি এখানে এসেছি ওকে পিক আপ করে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য, তাই আমার রাস্তা থেকে সরে যাও। এবার লুসি তো তখনই সেখান থেকে বেরিয়ে আসে, এবং লুসি মনে মনে ভাবে যে, সত্যি কি আমাকে লোগান একটা দ্বিতীয় সুযোগ দেবে না? এবার তখনই তো লুসির কাছে তার ড্রাইভারের কল আসে। তার ড্রাইভার থেকে বলে যে, ম্যাডাম, আমি কি এক্ষুনি আপনাকে গাড়ি নিয়ে নিতে আসবো? এবং লুসি বলে যে, তার কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাব। এবার তখন তো প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, কিন্তু তাও লুসি বৃষ্টির মধ্যে দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছিল। এবং তখনই পিছন থেকে লোগানের গাড়ি আসে, অর্থাৎ লোগান যে এয়ারপোর্টে যাচ্ছিল সেই সময় সে লুসিকে দেখতে পায়। এবার বায়ু তো তখনই বলে ওঠে যে, ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালাও, এয়ারপোর্টে যেতে আমাদের দেরি হয়ে যাবে। এবং লোগানের গাড়ি লুসির পাশ দিয়েই বেরিয়ে যায়। এবং লুসি বুঝতে পারে যে এটাই ছিল আসলে তার উত্তর, যে লোগান তাকে দেখেও থামলো না। এবং লুসি এটাও বুঝতে পারে যে লোগান আর তার জন্য ফিরবে না। এবার লুসি তো বৃষ্টির মধ্যেই রাস্তাতেই বসে পড়ে, এবং সে তো সমস্ত রকমের আশা ছেড়েই দিয়েছিল। কিন্তু তখনই সেখানে ছাতা নিয়ে লোগান হাজির হয়। এবং লুসি তো সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে যে, আমি জানতাম তুমি আসবে। এবং লোগান তখনই বলে যে, ও, তুমি ইচ্ছে করে তার মানে এমনটা করছিলে যাতে কিনা আমাকে ফিরে আসতে হয়? তোমার তো একটা কলেই ড্রাইভার চলে আসতো বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তাও তুমি এমনটা কেন করলে? যাতে আমি যেতে না পারি, যাতে আমি উন্নতি করতে না পারি। ডিভোর্সের পর যে তুমি এই ধরনের চালাকি শিখে গেছো সেটা আমি বুঝতে পারিনি। তুমি নিজেকে কষ্ট দিচ্ছ যাতে আমি তোমার কাছে ফিরে আসি। এবং লুসি তো তখনই বলে ওঠে যে, তাছাড়া আমি কি করতাম বলো? তোমাকে এখানে রাখার জন্য আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। আমি খালি এটাই চাই যে তুমি আমার চোখের সামনে থেকে যেন না যাও। এবং লোগান তো তখনই তার কোটটি খুলে লুসির গায়ে দিয়ে দেয়, কারণ লুসি তো ততক্ষণে ঠান্ডায় কাঁপছিল। লোগান বলে যে, ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি বাড়ি ছেড়ে আসছি। কিন্তু লুসি তো তখনই বলে যে, আমার মা বাবা যদি আমাকে এরকম অবস্থায় দেখে আমাকে নানা রকম কোয়েশ্চেন করবে। আমি কি আজকে রাতটা শুধু তোমার বাড়িতে থেকে যেতে পারি? এবং লোগান বাধ্য হয়ে লুসিকে আবারও তার বাড়িতে নিয়ে আসে, এবং অবভিয়াসলি তার ফ্লাইটটাও মিস হয়ে যায়। কিন্তু লুসি তো মনে মনে এটাই চাইছিল।
এবার লুসি তো তখনই চেঞ্জ করে লোগানেরই একটা শার্ট পরে এবং সেই শার্ট পরে লুসির তো মনটা কি ভালোই না লাগছিল। লুসি মনে মনে ভাবে যে ওর একটা শার্ট পরে এখন আমি কেমন করছি, আর ও তো আমার স্বামীই ছিল, তারপরও যে কেন আমি ওকে হারিয়ে ফেললাম। কিন্তু আজকে রাতেই আমি একটা ভালো সুযোগ পেয়েছি, আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি ওকে আবারও ফিরে পেতে পারি। এবার লুসি তো তখনই দেখে যে লোগান তার জন্যই হেয়ার ড্রায়ার নিয়ে আসছিল এবং লোগান বলে যে তাড়াতাড়ি চুলটা শুকিয়ে নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। মানে ডিভোর্সের পরও লোগানের মনে কিন্তু লুসির জন্য ভালোবাসার একটা জায়গা ছিল এবং লুসি তখনই মনে মনে ভাবে যে লোগান তো সবসময় নিজেই হেয়ার ড্রায়ার দিয়ে তার চুল শুকিয়ে দিত। তাই লুসি বলে যে আমি জানি না কি করে হেয়ার ড্রায়ারটা ব্যবহার করে, তুমি করে দাও। লোগান বলে যে জানো না মানে, প্লাগে গুজবে তাহলেই হয়ে যাবে, এটা আবার জানার কি আছে। এবার লুসি তো তখনই বিরক্ত হয়ে গিয়ে শুয়ে পড়ে এবং আমরা পরের দিন সকালবেলার দৃশ্য দেখতে পাই। সকাল হতেই বায়ু লোগানের ঘরে প্রবেশ করে এবং বায়ু বলে যে লুসি, কাল রাতে তুমি তো একটা ভালোই সিন ক্রিয়েট করলে লোগানকে এখানে আটকে রাখার জন্য, কিন্তু তুমি এটা ভেবো না যে লোগানকে তুমি সারা জীবন এখানে আটকে রাখতে পারবে। আমি তোমাকে আগেও ওয়ার্নিং দিয়েছি, তুমি সবসময় ওর ভালো কাজে বাধা হয়ে দাঁড়াও, আর এটা করো না। এবং তখনই তো লুসি বলে ওঠে যে বায়ু, কোন অধিকারে তুমি আমাকে ওয়ার্নিংটা দিচ্ছ? তুমি কি লোগানের নতুন গার্লফ্রেন্ড, নাকি তুমি ওর সেক্রেটারি? এবং বায়ু তখনই বলে ওঠে যে আমি কে সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না। গতকাল আমি সারা রাত জেগে লোগানের বিজনেসে সাহায্য করার জন্য এই রিপোর্ট বানিয়েছি। আমার তো মনে হয় না যে তুমি আজ অব্দি ওর ভালোর জন্য কিছু করেছো। তাই আজ অন্তত একটা কাজ করো, ওর ভালোর জন্য ওর জীবন ছেড়ে চলে যাও। এবার লুসি তো তখনই মনে মনে ভাবে যে হ্যাঁ, তুমি বলবে আর আমি ওর জীবন ছেড়ে চলে যাব। এবং লুসি বলে যে দেখো বায়ু, তোমাকে যেই কাজটা সারা রাত জেগে করতে হয় সেটা আমি একটা হাতের চুটকিতেই করে দিতে পারি। আমার যে ক্ষমতা আছে তাতে আমি লোগানকে খুব সহজেই সাহায্য করতে পারি। তাই তোমাকে এর মাঝখানে নাক গলাতে হবে না। তুমি এই রিপোর্টটা আমার কাছেই রেখে যাও। এবং সেই রিপোর্টটা তো বায়ু সেখানে রেখে সেখান থেকে চলে যায় এবং লুসি দেখে যে সেইটা একটা প্রজেক্টের ব্যাপারে একটা রিপোর্ট ছিল। লুসি বুঝতে পারে যে এই হেংশন প্রজেক্টটা নিয়েই লোগান কয়েকদিন ভীষণ ব্যস্ত আছে এবং লুসি ঠিক করে যে এই প্রজেক্টে সে লোগানকে সাহায্য করবে। এবার লুসি তো সঙ্গে সঙ্গে তার বাবার সেক্রেটারিকে কল করে এবং সে জানতে চায় যে হেংশন প্রজেক্টটা যে হ্যান্ডেল করছে অর্থাৎ মিস্টার ফিং, সে এখন কোথায় আছে। লুসি ঠিক করে যে সে মিস্টার ফিং এর সাথে দেখা করে ব্যক্তিগতভাবে প্রজেক্টটা নিয়ে কথা বলবে, যাতে প্রজেক্টটা লোগানেরই হয় এবং সে আবার তার বিজনেসটা তাড়াতাড়ি রিকভার করতে পারে। এবার লুসির বাবার সেক্রেটারি তো জানায় যে মিস্টার ফেং এখন স্টার ক্লাব বলে কোনো একটা ক্লাবে রয়েছে এবং লুসি ঠিক করে যে সেখানে গিয়েই সে মিস্টার ফেং এর সাথে দেখা করবে। এবার আমরা অপরদিকে স্টার ক্লাবের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে স্টার ক্লাবের বাইরে লোগান দাঁড়িয়েছিল এবং তখনই লোগানের সাথে লোগানের এক বন্ধু ম্যাক্স দেখা করতে আসে এবং ম্যাক্স তো তখনই লোগানকে বলে যে লোগান, তোমার বিজনেসের এক্স পার্টনার লি চারিদিকে কি করে বেড়াচ্ছে তুমি দেখছো তো? তোমার সমস্ত ক্লায়েন্টদের ও কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তোমার বিজনেসের নাম ভাঙিয়ে ও তোমার ক্লায়েন্টদের চুরি করে নিচ্ছে, আর তুমি চুপচাপ বসে সব দেখছো। এটা তো তোমার ক্যারেক্টার না। এবং তখনই লোগান বলে যে চিন্তা করো না, এই হেংশন প্রজেক্টটাই হচ্ছে ওর কফিনের শেষ পেরেক, এখানেই আমি ওর সমস্ত জারিজুরি বন্ধ করব। এবার ম্যাক্স তো বলে ওঠে যে মানে, তুমি এমন কি প্ল্যান করছো? এবং লোগান তখনই বলে যে কোনো চিন্তা করো না, বাজার থেকে ও অনেক ধার দেনা করে ফেলেছে এবং আমি জানি যে সেই সমস্ত টাকা দেওয়ার মতো টাকা ওর কাছে নেই, আর আমি ওর সমস্ত কার্ডও বন্ধ করে দিয়ে, তাই ও খুবই ডেসপারেট হয়ে ওই হেংশন প্রজেক্টটাতে ওর শেষ যতটুকু টাকা আছে সবকিছু ঢেলে দেবে। কিন্তু ও জানে না যে এই প্রজেক্টটা আসলে আমারই একটা স্ক্যাম এবং ওকে শিক্ষা দেওয়ার জন্যই আমি পুরো নাটকটা করেছি। অর্থাৎ যে বিষয়টাই লুসি নাক গলাচ্ছিল এবং লোগানকে সাহায্য করবে ভাবছিল, সেই বিষয়টা আসলে লোগানেরই একটা চাল ছিল। এবার ম্যাক্স তো তখনই বলে যে তা আমরা ক্লাবের ভিতর কখন যাচ্ছি, ভিতরে তো লি অনেকক্ষণ ধরেই বসে আছে। এবং লোগান বলে যে যাব যাব, আমরা কিছুক্ষণের মধ্যেই যাব। কিন্তু লোগান তখনই দেখে যে লুসি সেই ক্লাবে ঢুকছে। তো লোগান তো বুঝতে পারে না যে লুসি এখানে কি করছে এবং সেই সঙ্গে সঙ্গে লুসিকে মেসেজ করে যে তুমি কোথায় আছো। এবং লুসি মনে মনে ভাবে যে আমি তো আজকে লোগানকে এত বড় একটা সাহায্য করে সারপ্রাইজ দিয়ে দেব। তাই সে মিথ্যে করে লোগানকে বলে যে এই তো আমি বাড়িতেই আছি, বাবা মার সাথে লাঞ্চ করছি। এবং লুসি তখনই ক্লাবে ঢুকে যায়। এবার ক্লাবের ভিতর আমরা লোগানের এক্স পার্টনার লিকে দেখতে পাই
লি ভেবেছিল যে এই হ্যাংসিং প্রজেক্টের মিস্টার ফেংকে পটিয়ে সে আসলে লোগানকে হাত করবে, কিন্তু এটা যে লোগানেরই একটা চাল ছিল সেটা সে বোঝে না। এবং তখনই সেখানে লুসি আসে, এবং লুসি এসে লিকে দেখতে পায়, এবং লুসি ভাবে যে লি হচ্ছে মিস্টার ফেং, অর্থাৎ যে বিজনেস পার্সনের সাথে সে দেখা করতে এসেছে। এবার লি যখনই দেখে যে লুসি অর্থাৎ লোগানের এক্স ওয়াইফ এখানে এসেছে, লি ভাবে যে এই সুযোগটার সদ্ব্যবহার করা যাক, এবং সে বলে যে হ্যালো মিস লুসি, আমি হচ্ছি হ্যাংসেং প্রজেক্টের মিস্টার ফেং। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। চলুন বিজনেসের কথা বলার আগে আমরা একটু একে অপরকে জেনে নিই। এবং সে লুসিকে বলে যে চলো আমরা বিলিয়ার্ড খেলি, যদি এই খেলায় তুমি জিততে পারো তাহলে এই প্রজেক্ট তোমার। মানে লি পুরো ব্যাপারটাই লুসির সাথে অসভ্যতা করার জন্য করছিল, এবং সে তো লুসিকে বিলিয়ার্ড খেলার নাম করে তার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল। এবার লুসি যেহেতু ভাবছিল যে এই লোকটার সাহায্যেই লোগানের বিজনেস রিকভার হবে, তাই লুসি প্রতিবাদও করছিল না। কিন্তু তখনই সেখানে লোগান নিজেই আসে, এবং সে তো এসে লিকে এক ঘুষি মারে। এবার লুসি তো বলতে থাকে যে লোগান, তুমি ওকে মারছো কেন? তাহলে তো প্রজেক্টটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। এবং লোগান বলে যে ও কোনো প্রজেক্টের মালিক না, ও আসলে আমারই এক্স বিজনেস পার্টনার, ও এখানে তোমার সামনে ভণ্ডামি করছিল। এবার লি তো তখনই বলে ওঠে যে আমার গুন্ডারা এখনই তোমাকে মজা দেখাবে, আমাকে তো তুমি মারতে পারবে, কিন্তু এরা প্রফেশনাল। এবং লি এর গুন্ডারা তখনই লোগানের ওপর হামলা করে, কিন্তু লোগান তো সবাইকে এক হাতেই পিটিয়ে ছাতু করে দেয়। কিন্তু তখনই লি একটি কাচের বোতল তুলে নেয়, এবং সেই বোতল দিয়ে সে লুসিকে মারতে যায়, এবং লুসিকে গার্ড করতে গিয়ে সেই বোতলের বাড়ি লোগানের মাথায় লাগে, এবং তার মাথা ফেটে তো সঙ্গে সঙ্গে রক্ত বেরোতে থাকে। কিন্তু লোগান তো তখনই পিছনে ঘুরে লিকে এক লাথি মেরে তাকে শুইয়ে দেয়। এবার লুসি তো এই দৃশ্য দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে যে লোগান, এটা তোমার কি হলো? তাড়াতাড়ি হসপিটালে তোমাকে নিয়ে যেতে হবে। এবং লোগান বলে যে কোনো ব্যাপার না, ব্যান্ডেজ করলেই ঠিক হয়ে যাবে। এবং সে লুসির সাথে নিজের বাড়িতে ফিরে আসে। এবার লুসি তো মনে মনে ভাবে যে তার জন্যই তো লোগানকে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হলো, এবং সে তো লোগানের প্ল্যানটাও পুরো ফেল করে দিয়েছিল। লুসি বলে যে লোগান, আমি তোমাকে সাহায্যই করতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে এমনটা হয়ে যাবে। এবং লোগান বলে যে কোনো ব্যাপার না, এমনিতেও আমার লিকে অনেকদিন ধরেই আচ্ছা করে পেটানোর ইচ্ছা ছিল, সেই ইচ্ছেটা আজকে এই সুযোগে পূরণও হয়ে গেল। লুসি মনে মনে ভাবে যে সত্যিই লোগান আমাকে কতটাই কেয়ার করে, কতটা পছন্দ করে। আমি সত্যিই এতদিন অন্ধ ছিলাম যে সেটা দেখতে পাইনি। এবং লুসি বলে যে আচ্ছা, তুমি তো আমাকে বাঁচানোর জন্য বোতলের বাড়িটা নিজে খেয়ে নিলে, তার মানে তোমার মনে একটু হলেও আমার জন্য ভালোবাসা আছে কি, তাই তো? এবার লোগান তো এই কথা শুনে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় যে আমি অতটা খেয়াল করেও ব্যাপারটা করিনি। এবং লুসি বলে যে আমি খুব ভালো করে জানি যে এটা কোনো কোইন্সিডেন্স নয়, আমি জানি যে তুমি এখনো আমার বিষয়ে চিন্তা করো। এবার এইসব কথা যখন লুসি বলছিল, সে তো বলতে বলতে লোগানের খুবই ক্লোজ চলে এসেছিল, এবং তখনই তার মনে পড়ে যায় তাদের বিয়ের সময়, অর্থাৎ বিয়ে চলাকালীন রোম্যান্সের কথা। এবং সে তো তখনই লোগানকে কিস করে, কিন্তু তারপরেই লুসির মনে পড়ে যায় যে সে তো প্রেগনেন্ট, সুতরাং কিসের থেকে বেশি সে আর এগোতে পারবে না। লুসি বলে যে 2 মাসের জন্য আমি এইসব কিছু করতে পারবো না, আসলে ডক্টর আমাকে বারণ করেছে। এবং লোগান তো তখনই খুবই চিন্তিত হয়ে পড়ে যে তোমার কি কিছু অসুস্থতা হয়েছে? লুসি মনে মনে ভাবে যে আমি যে প্রেগনেন্ট সেটা আমি ওকে বলতে চাই না, কারণ আমি চাই না যে এই বাহানাটা দিয়ে ওকে আমি আমার জীবনে ফিরিয়ে আনি। তাই সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তবেই আমি ওকে বলবো। এবার লোগান তো তখনই বাড়ির দরজা খুলে বলে যে চলো, এবার ফেরার সময় হয়ে গেছে। এবং তখনই লোগান বলে ওঠে যে সত্যিই লুসি, ডিভোর্সের পর দেখছি তুমি নানা রকমের চালাকি শিখে নিয়েছো, হ্যাঁ? এবং লুসি তো বলে যে এরকম করে বলার কি আছে, একসময় তো আমরা স্বামী স্ত্রী ছিলাম নাকি? এইসব তো আমাদের মধ্যে নতুন কিছু না। তাছাড়া আজ অনেক রাত হয়ে গেছে, আজকের রাতটা আমি এখানেই থেকে যাই। এবং লোগান তো বলে যে কি বলছোটা কি তুমি? এবং লুসি বলে যে কেন, ভুল কি বলেছি? আমি তোমার গেস্ট রুমেই থাকবো, আর তাছাড়া তুমিই তো শুরু করেছো। এবং এই বলে লুসি তো একটি চেয়ারে বসে পড়ে যে না, আমি কখনোই এই চেয়ার ছেড়ে উঠবো না, আমি আজকে রাতে বাড়ি যাব না। এবং লোগান বলে যে আমি এক্ষুনি তোমার ড্রাইভারকে কল করে ডাকছি। এবার লুসি তো বাচ্চাদের মতো করতে থাকে যে না, আমি কোথাও যাব না, দরকার হলে আমি এই চেয়ারেই সারা রাত বসে ঘুমাবো, নয় তুমি আমাকে বাড়ি দিয়ে আসবে, আর না হয় আমি সারা রাত এখানেই থাকবো। এবং লোগান তখন বলে যে ঠিক আছে চলো, আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি। এবার লোগান তো লুসিকে নিয়ে তার বাড়িতে ফেরার জন্য রওনা দেয়।
এবার লুসি তো তখনই তিরিং বিরিং করে লোগানের সামনে এসে লোগানকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই পাশ দিয়ে একটা গাড়ি যাওয়ায় লোগান তো সঙ্গে সঙ্গে লুসিকে নিজের দিকে সরিয়ে নেয়। আসলে লোগান লুসির জন্য এতটাই কেয়ার করত, এবং লুসি সে সুযোগে লোগানকে জড়িয়ে ধরে। সে বলে যে লোগান, আমি তোমাকে অনেকদিন ধরেই একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি এটা অন্তত এই কদিনে বুঝতে পেরেছি যে তুমি আমার প্রতি এখনো কেয়ারিং আছো, তুমি এখনো আমায় পছন্দ করো। তা না হলে আমার বিপদে তুমি সবসময় এইভাবে ঝাঁপিয়ে পড়তে না। কিন্তু তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না কেন? যদি আমরা আরেকবার বিয়ে করি তাহলে কি খুব খারাপ হবে? এবং লোগান তখনই বলে যে লুসি, কিছু ব্যাপার আছে যেগুলো এতটাও সহজ সরল হয় না, কিছু ব্যাপার আছে যেগুলো এত সহজে ঠিক হয় না। এবার লুসি তো তখনই বলে ওঠে যে ও, তুমি আমাকে কষ্ট দিয়ে দিয়ে তারপর আমাকে বিয়ে করবে, তাই তো? কিন্তু আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি, এইবারে কিন্তু আমি ভীষণ সিরিয়াস। যতদিন না তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ, আমি কিন্তু তোমার পিছু ছাড়বো না। আর আমার পরিবার তো আছে তোমাকে সাপোর্ট করার জন্য। তাহলে তোমাকে এত চিন্তা কেন করতে হবে? তুমি দয়া করে এখান থেকে যেও না। এবং লোগান তো তখনই বলে ওঠে যে লুসি, তোমার পরিবার তো নিশ্চয়ই আছে, কিন্তু তাদেরও তো কখনো না কখনো খারাপ দিন আসতে পারে। তখন আমরা কি করব? আমাকে তো নিজেকে কিছু করতে হবে যাতে কিনা কারোর ওপর ভরসা করতে না হয়। এবার লুসির তো তখনই মনে পড়ে যায় আবারও তার সেই স্বপ্নে দেখা দিনগুলোর কথা। এবং লুসি বলে যে ঠিক আছে লোগান, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার যত দিন লাগে তুমি নাও, তুমি আবারও উঠে দাঁড়াও, আমি ততদিনই তোমার জন্য অপেক্ষা করব। এবার লোগান তো লুসিকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে চলে যায়, এবং লুসির বাড়িতে আমরা তার বাবা এবং মাকে দেখতে পাই। এবার লুসির বাবা তো খুবই চেঁচিয়ে ওঠে যে লুসি, তুমি কোথায় ছিলে? আর তুমি স্টার ক্লাবে গিয়ে কি করছিলে? ওখানে গুন্ডা বদমাইশরা যায়, তুমি জানো না ওখানে কি হয়? আর সেই মারামারিতে তুমি ছিলে কেন? আর তুমি আবারও ওই লোগানের পিছনে গেছো কেন? তুমি তো নিজে থেকে ওকে ডিভোর্স দিয়ে দিলে, তুমি তো উঠে পড়ে লেগেছিলে ওকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য, তাহলে আবারও ওর পিছনে পিছনে ঘুরছো কেন? এবার লুসি তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে বাবা, আমি লোগানকে ভালোবাসি, তাই জন্যই। এবং তার বাবা তো এই কথা শুনে আরো রেগে যায়। এবং লুসির বাবা বলে যে কালকে তোমার জন্য আমি নতুন পাত্রের ব্যবস্থা করেছি, কালকে তুমি আমার সাথে তার সাথে দেখা করতে যাবে, তা না হলে আমি কিন্তু তোমাকে আমার মেয়ে হিসেবে মানবো না। এবার লুসি তো তার মাকেও বোঝানোর চেষ্টা করে যে মা, বাবাকে একটু বোঝাও না, আমি লোগানকে ছাড়া আর কারোর সাথে থাকতে পারবো না। এবং তার মা বলে যে দেখো, লোগানের বিজনেসও এখন প্রায় ডুবে গেছে, তুমি ওর সাথে থাকলে শুধুমাত্রই কষ্ট পাবে। তোমাকে আমরা কত আদর যত্নে মানুষ করেছি, বাবা যেটা বলছে সেটা শুনে নাও। এবং লুসি তো তার বাবার কথা শুনতে বাধ্য হয়। এবার পরের দিন লুসি দেখা করতে যায় তার হবু বর, মানে যার সাথে কিনা তার বাবা সম্বন্ধ ঠিক করেছিল, সেই নেটের সাথে। এবং আমরা সেখানে নেটের পরিবার এবং লুসির পরিবারকে দেখতে পাই। এবার কিছুক্ষণ পর সেই লাঞ্চ টেবিলে নেটও হাজির হয়, এবং তখনই লুসি নেটকে দেখে চিনতে পারে, কারণ এই নেটকেই সে তো স্বপ্নে দেখেছিল, এবং এই নেটকেই সে বিয়ে করেছিল, যার পর কিনা নেট তার বাবা মাকে হত্যা করেছিল এবং লুসির পরিবারের সমস্ত সম্পত্তি, তাদের বিজনেস সব কিছু নিজে লুটে নিয়েছিল। এবার লুসি তো সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তার মানে তার গল্পের ভিলেন এসে গেছে, এবং সে তো নেটকে দেখেই পুরো রাগে গড়গড় করতে থাকে। এবার নেট তো তার দিকে হাত বাড়িয়ে দেয় যে লুসি, অনেকদিন পর তোমাকে দেখে ভালো লাগলো। কিন্তু লুসি চড় মেরে তার হাত সরিয়ে দেয় যে আমার তোমাকে দেখে ভালো লাগেনি। এবার লুসির বাবা তো বলে ওঠে যে লুসি, অ্যাটিটিউড দেখাবে না একদম। এবং নেটের বাবা মা বলে যে কোনো ব্যাপার না, ও তো বাচ্চা মেয়ে, ঠিক আছে। এবার নেট তো লুসির পাশে বসে বলে যে লুসি, আমি কি তোমাকে কোনো কারণে রাগিয়ে দিয়েছি? তাই জন্যই তুমি এমনটা করছো? যদি কোনো কারণে রাগিয়ে দিয়ে থাকি তার জন্য সরি। এবং লুসি তখনই উঠে পড়ে বলে যে আমি ওয়াশরুমে যাচ্ছি। এবং আমরা দেখতে পাই যে নেটও তার পিছু পিছু ওয়াশরুমের দিকে রওনা হয়। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে এই হোটেলেই হাজির হয়েছিল লোগান এবং বায়ু, এবং তারা একটা বিজনেস মিটিং এর জন্য এখানে এসেছিল। এবার তারা যখন তাদের সুইটের দিকে যাচ্ছিল, তখনই বায়ু সেখানে লুসি এবং নেটকে লক্ষ্য করে। এবার বায়ু তো তখনই ভাবে যে বাহ, এই না লুসির কয়েকদিন আগেই ডিভোর্স হলো, আর লুসি এখনই আবার নতুন ছেলের সাথে এখানে ডেট করতেও চলে এসেছে। আজকে যদি এটা আমি লোগানের সামনে তুলে ধরতে পারি, তাহলে একদিক থেকে লুসিও লোগানের জীবন থেকে বিদায় নেবে, আর লোগানকে আমি নিজের করে নিতে পারবো। এবার লুসি আর নেট তো অপরদিকে ওয়াশরুম থেকে আবারও ডাইনিং টেবিলে ফিরে আসে, এবং নেট তো তখনও লুসিকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করছিল,
নেট তো লুসির পাতে খাবার তুলে দিয়ে বলে যে লুসি, এটা খেয়ে দেখো, এটা আমি শেফকে বলে স্পেশালি তোমার জন্য বানানো করিয়েছি। এবার লুসি তো তখনই মুখ বেঁকিয়ে দেয় এবং সে জল খাওয়ার নাম করে ইচ্ছে করে জলটা পুরোই নেটের গায়ে ফেলে দেয়। লুসি বলে ওঠে যে এ মা নেট, তোমার জামাটা তো খারাপ হয়ে গেল, সরি। এবার নেট তো বুঝতে পারে যে লুসি বিষয়টা ইচ্ছা করেই করেছে এবং নেট তখনই ওয়াশরুমে চেঞ্জ করতে চলে যায়। লুসি তো মনে মনে ভাবে যে এই ব্যাটা ফেরত না এলেই ভালো হয়। এবার নেট যখন ওয়াশরুমে গেছিল তখনই বায়ু তার সাথে দেখা করে এবং সে বলে যে মিস্টার চাও, তোমার ডেট মনে হচ্ছে খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি। বায়ু নেটকে একটি ওষুধের শিশি দিয়ে বলে যে এটা তুমি লুসি ড্রিঙ্কে মিশিয়ে দাও, তাহলেই তোমার কাজ সারা হয়ে যাবে। এবার এই কথা শুনে নেট তো বলে ওঠে যে কিন্তু তুমি কে, আর এতে তোমার কি লাভ হবে। এবং বায়ু বলে যে ধরে নাও আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী এবং আমার আর তোমার একই গোল। এবার সেই ওষুধ নিয়ে নেট তো আবারও ডাইনিং টেবিলে ফিরে আসে। এবার লুসির মা তো তখনই লুসিকে বলে যে লুসি, দেখো নেট কত ভালো, তোমায় কিছু বলছে না, ওর কাছে ক্ষমা চাও জলটা ফেলার জন্য। এবং লুসি বলে যে নেট, খুব সরি তোমার গায়ে জলটা ফেলার জন্য, কিন্তু পরের বার থেকে তুমি আমার চেয়ে একটু দূরে থেকো, তাহলে আর তোমার সাথে এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে না। এবার নেট তো তখনই ভাবে যে লুসি, আমি তোমাকে এত ইমপ্রেস করার চেষ্টা করছি তাও তুমি হচ্ছ না, তাহলে আমাকে তো এবার খারাপ পন্থা অবলম্বন করতেই হবে। এবং সে লুকিয়ে লুকিয়ে লুসির ড্রিঙ্কে ওষুধটা মিশিয়ে দেয় এবং সেটা লুসিকে দেয় ড্রিঙ্ক করার জন্য। তো লুসি তো এতটাও বোকা ছিল না যে তার পাশে বসে কেউ ড্রিঙ্কে কিছু মেশাবে আর সে দেখতে পাবে না। তাই লুসি খুব ভালো করেই দেখতে পেয়েছিল যে নেট কি করছে। এবং লুসি তো তখনই মনে মনে ভাবে যে নেট, তুমি আমার সাথে চালাকি করতে চাইছো তাই না, তাহলে এই চালাকির শাস্তি আমি আজকে তোমাকে দেব। এবং এই বলে লুসি ড্রিঙ্কটা খেয়ে নেয় এবং খাওয়ার পরই সে বলে যে আমার মাথাটা ভীষণই ঘুরছে, শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে। এবং নেট তো এই কথারই অপেক্ষা করছিল। নেট বলে ওঠে যে লুসি, ওপর তলায় আমার একটা সুইট বুক করা আছে, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাই, কিছুক্ষণের জন্য তুমি সেখানে রেস্ট করলে ভালো হয়। এবার লুসির মাও তো তার সাথে যাওয়ার জন্য উঠে পড়েছিল, কিন্তু তখনই নেটের মা বাবা বলে যে আরে, ওদের তো এঙ্গেজমেন্ট কিছুদিন পরেই হবে, ওরা একটু একলা সময় কাটাক না, সেখানে আমাদের যাওয়ার কি আছে। এবং নেট তখনই লুসিকে নিয়ে সেই পার্সোনাল সুইটে চলে আসে। এবার লুসি তো ততক্ষণে একদমই সেন্সলেস হয়ে গেছিল এবং নেট তখনই বলে ওঠে যে লুসি, আজকের পর আমি দেখব যে তুমি আমার হাত থেকে কি করে বাঁচো। এবং সে তখনই লুসির ওপর ঝাঁপিয়ে পড়ে। অপরদিকে আমরা বায়ুকে দেখতে পাই। এবার লোগান তো তার একজন বিজনেস পার্টনারের সাথে কথা বলতে এসেছিল এবং সেই পার্টনারটি হঠাৎই জিজ্ঞাসা করে যে আচ্ছা লোগান, তোমার ওয়াইফের সাথে তো তোমার ডিভোর্স হয়ে গেছিল, সেই ব্যাপারটা কি হলো। এবং তখনই বায়ু বলে ওঠে যে লোগান, আমি তো লুসিকে কিছুক্ষণ আগে এখানেই দেখলাম, ও মনে হয় কোনো একটা ছেলের সাথে এখানে এসেছে, ওরা মনে হয় বিয়ে করার কথা ভাবছে, ওই যে ওরা দুজন একটা রুমে যাচ্ছিল। এবারে এই কথা শুনে লোগানের একটু সন্দেহ হয় যে লুসি অচৈতন্যভাবে একটা রুমে যাচ্ছিল এবং লোগান তো সঙ্গে সঙ্গে সেই ঘরের দিকে ছুট লাগায়। এবার বায়ু তো তখনই লোগানকে বলে যে লোগান, ওরা দুজনে অ্যাডাল্ট, তোমার এখানে আসার কি হয়েছে, ওরা যা করছে নিশ্চয়ই নিজেদের ইচ্ছাতেই করছে, তুমি কেন বাধা দিচ্ছ। এবং লোগান তো তখনই বলে যে বায়ু, তুমি এখান থেকে এক্ষুনি বিদায় হও। কিন্তু বায়ু তো মনে মনে চাইছিলই যাতে লোগান সবটা দেখুক এবং তারা তখনই নেট এবং লুসির রুমে প্রবেশ করে। কিন্তু সেখানে ঢুকে তারা যা দৃশ্য দেখে তাতে তো তাদের মাথাই খারাপ হয়ে যায়। তারা দেখে যে লুসি ততক্ষণে নেটের হাত পা বেঁধে তাকে আচ্ছা করে পিটাচ্ছে এবং নেটের অবস্থা ততক্ষণে তো খারাপ হয়ে গেছে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে লুসি তো কখনো অজ্ঞানী হয়নি এবং নেট যখন তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, লুসি তখনই বাটার নাইফ নেটের গলায় চেপে ধরে এবং সেই নেটকে এক লাথি মেরে বলে যে নেট, তুমি আমার সাথে অসভ্যতা করবে, তুমি জানো না যে তুমি আগুন নিয়ে খেলতে এসেছো, হাত তো তোমার পূর্বেই। এবার বায়ু তো এই দৃশ্য দেখে আরোই চমকে যায়, কারণ তার প্ল্যান আবারও ফেল করেছিল। এবং লুসি তখনই বলে ওঠে যে বায়ু, তুমি খুব ভালো করেছো যে লোগানকে এখানে ডেকে এনেছো, তোমরা সকলেই প্রমাণ রইলে যে আজকে আমি কি করেছি। এবং লুসি এই ঘটনাটা পুরোটাই ক্যামেরা বন্দি করে নিয়েছিল। লুসি বলে যে নেট, তুমি আমার সাথে এইসব করতে চাইছো, এটা যদি আমার বাবা মা জানতে পারে তাহলে কি তারা আর বিয়েটা দেবে, তাদেরকে ভিডিওটা দেখানোই যথেষ্ট হবে। লুসি বলে যে নেট, আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমার সাথে কখনো পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এই ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে।
তাহলে তুমি আর তোমার বিজনেসের কি হবে সেটা আশা করি বুঝতে পেরেছো। এবং এই বলে লুসি তো লোগানের পাশ থেকে ধাক্কা মেরে বায়ুকে সরিয়ে দেয় এবং সে লোগানের হাত ধরে সেখান থেকে বেরিয়ে যায়। এবার লোগান সেখান থেকে চলে যাওয়ার পরই বায়ু এসে নেটের হাত খুলে দেয় এবং সে বলে যে তোমার দ্বারা এইটুকু কাজও হলো না, এইটুকু যদি করতে না পারো এখন কি হবে, এখন তোমার ওই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়। এবং নেটও তখনই বলে ওঠে যে এবার আমি কি করব। এবং তখনই বায়ু একটি কার্ড বার করে নেটকে দেয়, বলে যে এটা হচ্ছে লোগানের পুরনো শত্রু লিয়ের কাজ, তুমি এর কাছে যাও, এর কাছে অনেক গুন্ডা সুন্ডা পাবে এবং তাদেরকে নিয়েই তুমি লোগানকে হামলা করো। আজকে রাতের মধ্যেই তোমাকে কিন্তু ওই ভিডিওটা সরাতে হবে। লুসি যেন ওর বাবা মাকে ওই ভিডিওটা দেখাতে না পারে, তাহলে কিন্তু তোমার ইমেজ সারা জীবনের মতো খারাপ হয়ে যাবে। এবার নেট তো বায়ুর প্ল্যান মতোই কাজ করে। অপরদিকে আমরা দেখতে পাই যে লোগান তো লুসিকে নিয়ে ড্রাইভ করে বাড়ি ফিরে যাচ্ছিল এবং লুসি দেখে যে লোগান তো এখন একটা দামি সুন্দর গাড়িও কিনেছিল। লুসি বলে যে লোগান, আমার খুব খিদে পাচ্ছে, ওখানে তো ভালো করে খাওয়া দাওয়া করতে পারিনি, সামনে কোথাও দাঁড়াবে, একটুখানি খাওয়া দাওয়া করব। এবং আমরা দেখতে পাই যে লোগান তো তখনও বেশ রেগে রেগেছিল। লোগান বলে যে লুসি, তুমি তো দেখছি বেশ এফিশিয়েন্ট, তুমি গতকালই আমাকে বলে গেলে যে তুমি নাকি আমাকেই বিয়ে করতে চাও, আর আজকেই তুমি নতুন সম্বন্ধ দেখতে চলে গেছো। এবার লুসি তো বলে যে লোগান, তুমি ভুল বুঝছো, আমি নিজে থেকে কখনোই দেখতে চাইনি, কিন্তু আমার বাবা আমাকে জোর করেছিল, কিন্তু এখন আমার কাছে প্রমাণ আছে, এখন আমি আমার বাবাকে দেখিয়ে দেব যে কেন তুমি ছাড়া কেউ আমার জন্য ঠিক না। এবং লুসি তো তখনই বলে ওঠে যে তুমি যে আমাকে এত প্রশ্ন করছো, তুমি আগে বলো তো এই বায়ুটা কে, হ্যাঁ, আর এই সবসময় তোমার সাথে সাথে ঘুরে কেন। এবার লোগান তো তখনই বলে যে বায়ু হচ্ছে আমার একজন প্রফেসরের মেয়ে, ও আমাকে সাহায্য করবে বলেছিল, তাই জন্যই আমার সাথে ছিল। লুসি বলে যে ও তাই, আর তোমাদের মধ্যে কি সম্পর্ক, তোমরা এত ঘনিষ্ঠ কিসের জন্য, হ্যাঁ। এবং লোগান তো বলে যে এরকম কোনো ব্যাপারই নেই। এবার তারা যখন এইসব কথা বলতে বলতে যাচ্ছিল, ততক্ষণে কিন্তু তাদের পিছনে নেট এবং লি এবং তাদের গুন্ডারা ফলো করেছিল এবং সেই বিষয়টা লোগান তার কারের ভিউ মিরারে দেখতে পায়। লোগান বুঝতে পারে যে কিছু লোকেরা তাকে ফলো করছে। এবার লোগান তো সঙ্গে সঙ্গে জোরে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরোতে যায় এবং লোগান নিজে থেমে তাদের দুটো গাড়ি ব্লক করে দেয়। লোগান বুঝতে পারে যে এখান থেকে তাদের সাথে লড়াই না করলে সে বেরোতে পারবে না। এবার লুসি তো তখনই বলে ওঠে যে লোগান, তুমি কিন্তু গাড়ি থেকে নামবে না, আমাদের কিন্তু বিপদ হতে পারে। এবং লোগান বলে যে আমাকে নামতেই হবে, তুমি গাড়ি থেকে নামবে না। এবং এই বলে সে গাড়িটা লক করে দিয়ে বেরিয়ে যায়, যাতে কিনা লুসি গাড়ি থেকে নামতে না পারে। এবার লুসি তো গাড়ির ভিতরে দরজা ধাক্কাচ্ছিল যে লোগান, তুমি কেন নামলে, এবার কি হবে। এবং তখনই শত্রুপক্ষের গাড়ি থেকে আমরা দেখতে পাই যে একাধিক গুন্ডারা নেমে আসে এবং তাদের হাতে তো নানা রকমের ব্যাট রড এই ধরনের অস্ত্রও ছিল। এবার লি তো তখনই বলে ওঠে যে কি লোগান, এখনো তোমার অ্যাটিটিউড এখনো বন্ধ হলো না, আজকে তোমার জীবনের শেষ দিন, তাই আজকে যত অ্যাটিটিউড দেখাবে দেখিয়ে নাও। এবং লোগান তখনই বলে যে লি, তুমি আমাকে সাহায্য করার জন্য মাত্র এই কটা লোক নিয়ে এসেছো, এতে আদেও কিছু হবে। এবার নেট তো তখনই বলে ওঠে যে লোগান, ভালোই ভালোই তুমি এখনই লুসিকে গাড়ি থেকে নামিয়ে দাও, আমার ওই ভিডিওটা চাই, তাহলে আমি তোমাদেরকে কিছু করব না। এবং লোগান তো তখনই বলে ওঠে যে লুসি, গাড়ি থেকে কিন্তু তুমি নামবে না। এবং সে নিজের কোটটা দিয়ে গাড়ির জানলার কাঁচটা চাপা দিয়ে দেয়, মানে এদিকে যে লড়াই ঠড়াই হচ্ছে সেগুলো যেন লুসিকে দেখতে না হয় তার জন্য। এবং সে লিয়ের গুন্ডাদের সাথে ফাইট করতে শুরু করে। একদিকে তো গুন্ডারা ছিল যারা কিনা রড ব্যাট এইসব নিয়ে মারামারি করছিল এবং অপর দিকে লোগান একা হাতে তাদের সাথে লড়াই করছিল। এবার কিছুক্ষণ তো লোগান লড়াই করতে পারে, কিন্তু তাদের অস্ত্রের কাছে অবভিয়াসলি লোগান খালি হাতে কতক্ষণই বা টিকত। এবং তখনই একজন একটি ছুরি দিয়ে লোগানের পিঠে মারে এবং সেটার ফলেই লোগান অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং তারা লোগানকে মারতে শুরু করে। এবার লুসি তো খুব চেষ্টা করছিল গাড়ি থেকে নামার, কিন্তু লোগান তো গাড়ি লক করে দিয়ে গেছে এবং লুসি তখনই গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে, যাতে সে অন্তত কাঁচ ভেঙে গাড়ি থেকে বেরোতে পারে। অপরদিকে লোগানকে তো ততক্ষণই লিয়ের গুন্ডারা ধরাশায়ী করে ফেলেছিল এবং লি তখনই একটি ব্যাট তুলে নেয় লোগানকে মারার জন্য, কিন্তু তখনই লুসি গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে আসে এবং সে লোগানকে জড়িয়ে ধরে বলে যে লোগান, আমি তোমাকে বারণ করলাম যে তুমি গাড়ি থেকে বেরিও না, তুমি এমনটা কেন করলে। এবং লোগান তো বলে ওঠে যে তুমি কি বোকা, তোমাকে এত করে বললাম গাড়ি থেকে নেমো না, তুমি কেন নেমে আসলে। লুসি বলে যে তা আমি কি করতাম, তুমি এখানে পিটুনি খেয়ে মরতে আমি সেটা দেখতাম।
তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমিও বেঁচে থাকবো না। এবার নেট তো তখনই বলে ওঠে যে বা বাবা, কি সুন্দর প্রেম কাহিনী। এক কাজ করো লুসি, তুমি আমাকে তোমার ফোনটা দিয়ে দাও আর আমার সাথে ভালো মেয়ের মতো ফিরে চলো। তাহলে আমি লিকে একটুখানি রিকোয়েস্ট করে দেখতে পারি যাতে আর কি লোগানকে হাত পা ভেঙেই ছেড়ে দেয়, ওকে মরতে না হয়। এবং লোগান তো তখনই বলে যে লুসি, আমার যাই হয়ে যাক না কেন সেই নিয়ে তুমি চিন্তা করো না, তুমি ভালোই ভালোই ফিরে যাও। এবার লুসি তো তখনই বলে যে আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আমার পরিবার তোমাকে ছাড়বে না। এবং নেট তো তখনই বলে ওঠে যে আমার পরিবার আর তোমার পরিবার অনেক বছরের বন্ধু, তারা বিজনেস পার্টনার, তাই কোনো প্রমাণ ছাড়া কিন্তু তুমি কিছুই করতে পারবে না। তাছাড়া তুমি তো আমাকে পিটিয়েছো তাই না, তাহলে লোকজনকে তুমি কি বলবে? এবং সে তো নিজেই ব্যাটটা তুলে নেয় লোগানকে মারার জন্য, কিন্তু লুসি তখনই লোগানের সামনে চলে আসে এবং সেই ব্যাটের বাড়ি সোজা লাগে লুসির ঘাড়ে। এবং আমরা দেখতে পাই যে লুসি তো প্রচন্ড জোরে আঘাত পেয়েছিল, কিন্তু লুসি তো তখনই লোগানকে বলে যে লোগান, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাকে একবার বাঁচিয়েছো, তাই এবার না হয় আমি তোমাকে বাঁচালাম। এবার লোগান তো তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয় যে লুসি, এটা তোমার কি হলো, তুমি কেন এমনটা করলে, আমার কাছে ফিরে এসো। এবং নেট তো এই পরিস্থিতিতে লুসির পকেট থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। এবং নেট তখনই তার গুন্ডাদের বলে যে এদের দুজনকে এক্ষুনি আলাদা করো, আমি এক্ষুনি লুসিকে এখান থেকে নিয়ে যাব। এবং তারা জোর করে লোগান আর লুসিকে আলাদা করে দেয়। কিন্তু ততক্ষণে সেখানে লুসির বাবা তার দলবল নিয়ে চলে এসেছিল। লুসির মা তো সঙ্গে সঙ্গে লুসিকে জড়িয়ে ধরে। এবার তখনই নেট দল বদল করে বলে যে আঙ্কেল, তুমি জানো না যে লোগান লুসির সাথে কি করছিল? কিন্তু লুসির বাবা সবটাই জানতো। লুসির বাবা বলে যে আমি কি অন্ধ, তুমি কি ভাবছো আমি দেখতে পাইনি যে কে লুসির ক্ষতি করতে চাইছিল? তোমাকে আমি ছাড়বো না, তোমার আর তোমার পরিবারকে আমি পুরো ব্যাংক্রাফট করে দেব। এবং এই বলে লুসির বাবা তো তাড়াতাড়ি লুসিকে নিয়ে হসপিটালে ভর্তি করে। এবার আমরা হসপিটালের বাইরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লুসি তো সেফ ছিল। এবং লুসির বাবা মা তো তখনই লোগানকে বলে যে লোগান, আমাদের তোমার সাথে কিছু কথা বলার আছে। আমরা জানি না যে তোমার আর লুসির এখন বর্তমান কি সম্পর্ক, কিন্তু এটুকু আমি বুঝতে পারছি যে তুমি যতদিন ওর জীবনে থাকবে, ওর জীবনে নানা রকমের বিপদ লেগেই থাকবে। তুমি তো ওকে ভালোবাসো তাই না? তাহলে ডিভোর্সের পরও কেন তুমি বারবার ওকে দেখা দিচ্ছ? তুমি ওকে বলছো তুমি ওকে আবারও বিয়ে করবে না, তাহলে বারবার ওকে বাঁচাতে কেন আসছো? তাতে তো মেয়েটা মনে আরো আশা পাচ্ছে এবং বারবার নিজেকে আরো বিপদের মুখে ঠেলে দিচ্ছে। লোগান, তুমি একটা সিদ্ধান্ত নাও, না হলে তুমি চিরকালের মতো লুসির জীবন থেকে বিদায় নাও। আজকে তোমার জন্য মেয়েটা মরতে বসেছিল। তুমি তো জানো যে আমার মেয়েটা একটু জেদি আছে, আমি যদি ওকে বলি তোমাকে ছেড়ে দিতেই ও ছাড়বে না। কিন্তু তুমি তো অনেক বোঝো তাই না, তাহলে তুমি ওর ভালোর জন্য ওর জীবন ছেড়ে চলে যাও। এবং লোগান তখনই বলে যে ঠিক আছে, আমি আর কোনোদিনও লুসির সামনে আসবো না। এবং এই বলে লোগান সেখান থেকে চলে যায়। এবার আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লুসির জ্ঞান ফিরে আসে। এবার লুসি তো জ্ঞান ফিরেই তার বাবা মাকে দেখতে পায়, কিন্তু সে তখনই জিজ্ঞাসা করে যে লোগান কোথায়, লোগান আসেনি। এবং লুসির বাবা তো বলে ওঠে যে না, ও চলে গেছে। এবার লুসি তো বলে ওঠে যে ও কোথায় যাবে, ওরও তো খুব চোট লেগেছিল। এবং লুসির মা তাকে বলে যে লুসি, মায়ের কথা মন দিয়ে শোনো, লোগান আর ফিরে আসবে না। এবার লুসি তো তখনই বলে ওঠে যে না না, এটা হতে পারে না, আমি এক্ষুনি দেখতে চাই লোগান কোথায়। কিন্তু তার বাবা মা তাকে আটকে দেয় যে না, তুমি কোথাও যাবে না, ডক্টর তোমাকে বলেছে যে এখানেই থাকতে, আর ও তোমার জন্য ঠিক লোক না, সেটা কি তুমি দেখতে পারছো না? এবার লুসি তো তখনই বলে যে ও ঠিক লোক না তো কে, নেট। লুসির বাবা তো বলে যে না, নেটও খুবই খারাপ ছেলে, আমি মেনে নিচ্ছি, এবং সেটা আমার দোষই হয়েছে সেটাও আমি মেনে নিচ্ছি। কিন্তু লোগানের সাথে থাকলেও পদে পদে তোমার বিপদ, তাই তুমি এখন হসপিটালেই থাকবে। যতদিন না তুমি পুরোপুরি ঠিক হচ্ছ তুমি এখানেই থাকবে আর কোথাও যাবে না। ফলে লুসি তো হসপিটালে থাকতেই বাধ্য হয়। এবার লুসি তো সঙ্গে সঙ্গে লোগানকে মেসেজ করে যে কোথায় আছো তুমি, তুমি কি একবারও আমাকে দেখতে আসবে না? কিন্তু লোগান তার কোনো রিপ্লাই করে না, কারণ লোগান তো লুসির বাবা মাকে বলেছিল যে সে আর লুসির কাছে ফিরে আসবে না। অপরদিকে আমরা লোগানকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লোগান তো তার বিজনেসের কাজে বেশ ভালোভাবে স্ট্যান্ড করে গেছিল এবং সে আবারও তার কোম্পানিটা, তার বিজনেসটা রিকভার করতে সাকসেসফুল হয়েছিল। এবং তার ফোনে তো ক্রমাগতই লুসির মেসেজ আসতেই থাকতো, কিন্তু সে সেই সব মেসেজের কোনো রিপ্লাই করতো না। এবার আমরা বেশ কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লুসি একটি রেস্টুরেন্টে এসেছিল
এবং সে নিজের ফোনের দিকে তাকিয়েই তার মেসেজগুলো দেখছিল যেগুলো সে লোগানকে পাঠাতো। এবং তখনই সে লক্ষ্য করে যে লোগান পাশ দিয়ে যাচ্ছে এবং লুসি তো সঙ্গে সঙ্গে লোগানের পিছনে ছুট লাগায়। এবং তখনই লুসি দেখে যে লোগানের সাথে বায়ু, মানে বায়ু পাশ দিয়ে কোথাও যাচ্ছিল এবং সে লোগানের জন্য দাঁড়িয়ে যায়। এবার বায়ু তো তখনই লোগানকে বলে যে লোগান, তোমার জন্য আমি একটা টনিক এনেছি, এই টনিকটা তুমি খাও, তোমার কাজে দেবে। এবং লোগান তাকে বলে যে না না, তুমি এখন প্রেগনেন্ট, এই টনিকটা তুমিই খাও, তোমার জন্যই এটা বেশি হেল্পফুল হবে। এবং বায়ু বলে যে ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাই, আমি আজকে তোমার জন্য ভালো কিছু রান্না করব। এবার লুসি তো বুঝতে পারে যে তার মানে বায়ু লোগানের সন্তানের মা হতে চলেছে। তার মানে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক সম্ভব নয়। বায়ুর সাথে লোগান অলরেডি সংসার শুরু করে দিয়েছে। এবং লুসি তো সেখানে বসেই কাঁদতে শুরু করে। কিন্তু তখনই লোগান তার সামনে আসে এবং লোগান বলে যে লুসি, তুমি এরকম রাস্তায় বসে কান্নাকাটি করছো কেন, কি হয়েছে? এবং লুসি বলে যে তাতে তোমার কি, তোমাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না, যাও তুমি বায়ুর সাথে গিয়ে সংসার করো। আমি যদি জানতাম যে বায়ুর সাথে তোমার এত ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে আমি এত করে বিয়ের জন্য বলতাম না। কিন্তু তুমি তো আমাকে মিথ্যা বলেছিলে যে তোমরা শুধুমাত্র বন্ধু, তাই জন্যই আমি কেবলমাত্র বিয়ের জন্য ভাবছিলাম, কিন্তু সেটা আমারই দোষ ছিল। এবং তখনই লোগান বলে ওঠে যে তুমি কি বলছো? এবং লুসি বলে যে কেন, বায়ু প্রেগনেন্ট নয়, বায়ু তোমার সন্তানের মা হতে চলেছে, তাই না? এবং এই বলে লুসি তো চলে যাচ্ছিল, কিন্তু লোগান তখনই তাকে নিজের কাছে টেনে নেয় এবং সে লুসিকে চকাশ করে একটা কিস করে। লোগান বলে যে লুসি, তুমি পুরোটাই ভুল বুঝেছো, বায়ু সত্যিই কেবলমাত্র আমার প্রফেসরেরই মেয়ে এবং সেই প্রফেসর আমাকে সারা জীবন অনেক সাহায্য করেছে, তাই আমি কেবলমাত্র বায়ুকে সাহায্য করছিলাম। বায়ু প্রেগনেন্ট ঠিকই, কিন্তু সেটা কখনোই আমার সন্তান না, সেটা বায়ুর এক্স হাজবেন্ডের সন্তান। এবং প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ের সাথে তো খারাপ ব্যবহার করা যায় না, তাই জন্যই আমি ওর একটু খেয়াল রাখছিলাম। আমরা কখনোই বন্ধুর থেকে বেশি কিছুই ছিলাম না। এবং এই বলে সে তো আবারও লুসিকে জড়িয়ে ধরে যে লুসি, সত্যি আমি তোমাকে ভীষণ মিস করেছি। এবার লুসি তো তখনই বলে যে তাই, তাহলে কি তুমি আমাকে এবার বিয়ে করতে রাজি আছো? এবং লোগান তো তখনই বলে যে না, তোমাকে আরো একটু অপেক্ষা করতে হবে। লুসি বলে যে কি, আরো অপেক্ষা? আর কতদিন আমাকে অপেক্ষা করাবে? হ্যাঁ, আমার যদি আর দুদিন অপেক্ষা করতে হয়, তাহলে আমার পেটে যে সন্তান রয়েছে তার জন্য আমি অন্য বাবা খুঁজে নেব। এবার লোগান তো এতদিন এই খবরটা জানতো না এবং লোগান বলে ওঠে যে মানে, তুমি কি বলছো? এবং লুসি বলে যে হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমি এই কথাটা বলে তোমাকে বিয়ের জন্য বাধ্য করতে চাইনি, তাই আমি তোমাকে বলিনি আমি প্রেগনেন্ট। এবং এই কথা শুনে লোগান তো ভীষণ খুশি হয় এবং সে সঙ্গে সঙ্গে লুসিকে কোলে তুলে নেয়। লোগান বলে যে প্রেগনেন্সিতে আমি তোমার সাথে হয়তো অনেকই দুর্ব্যবহার করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। এবং সে তো সঙ্গে সঙ্গে লুসিকে হসপিটালে চেক আপ করানোর জন্য নিয়ে আসে এবং ডক্টর তো জানায় যে লুসি এবং তাদের বেবি দুজনেই খুবই ভালো রয়েছে। লোগান বলে যে তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে সারা জীবন আমি তোমার সাথে আর আমার বেবির সাথে থাকবই, আমি কখনোই তোমাদের এতটুকু কষ্ট সহ্য করতে দেব না এবং তোমাদের জন্যই তো আমি এত পরিশ্রম করছিলাম। এবার লুসি তো খুবই খুশি মনে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে বাড়ি ফিরে এসে দেখে যে তার বাবা মা খুবই চিন্তিতভাবে বসে আছে। আসলে তাদের বিজনেসে একটা খুব বড় লস হয়েছিল এবং তাদের বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেই দিনে রিলিজ করে। তারা জানতে পারে যে এই কয়েক বছরে নেটরা, অর্থাৎ তাদের বিজনেস পার্টনাররা তাদের নানাভাবে বোকা বানিয়েছে এবং তাদেরকে ব্যাংক্রাপসির পথে ঠেলে দিয়েছে। এবার লুসি তো তখনই বলে যে আমাদের অন্য আঙ্কেলরা আমাদের সাহায্য করবে না এবং তার বাবা মা জানায় যে না, তার আর কোথাও থেকেই কোনো রকমের সাহায্য পাবে না। তবে একটা কোম্পানি তাদের সাহায্য করতে রাজি হয়েছে, কিন্তু সেটা কার কোম্পানি কেউই জানে না। এবং লুসি বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের কোম্পানিটা টিকে থাকলেই হলো। এবার পরের দিন থেকে লুসিও তো অফিসে জয়েন করে, কারণ তাদের অফিসের অবস্থা খুবই খারাপ ছিল। এবং তখনই তাদের কোম্পানির নতুন ওনার, অর্থাৎ যারা কিনা লুসির বাবার কোম্পানিকে সাহায্য করতে রাজি হয়েছিল, সে সেখানে হাজির হয় এবং সেটা আর কেউ না, সেটা ছিল লোগান। এবার লোগান তো তখনই লুসির হাতে তার কোম্পানির কাগজপত্র তুলে দেয় যে আজ থেকে এই কোম্পানি তোমারই থাকবে। এবং সে একটি রিং দিয়ে অফিসের সকলের সামনে লুসিকে প্রপোজ করে যে লুসি, তুমি কি আরো একবার আমাকে বিয়ে করতে রাজি আছো? এবং লুসি বলে যে হ্যাঁ, নিঃসন্দেহী, কারণ লুসি তো এতদিন এটাই চাইছিল। এবং সে লোগানকে কিস করে
এবং এখানেই আমাদের এই মিষ্টি মিষ্টি প্রেমের গল্পটা শেষ হয়। তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এরকম মিষ্টি মিষ্টি প্রেমের গল্প তোমরা কি আরো দেখতে চাও? তাহলে সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই জন্য তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে নিও। না হলে